81। মিশু মেঘালয়ের বিছানায় শুয়ে ওর বালিশ চেপে ধরে অঝোর ধারায় কেঁদে চলেছে। এই চাদর আর বালিশে মেঘালয়ের স্পর্শ মিশে আছে, ওর শরীরের গন্ধ মিশে আছে। খুব করে অনুভব করছে মেঘালয়কে। ও কোথায় আছে কিছুই জানে না কেউ। ওর সব বন্ধুদেরকে কল দিয়েছিল, কেউই মেঘালয়ের কোনো খোঁজ জানে না। মিশু ক্রমশই অনুশোচনায় দগ্ধ হতে লাগল। একটা মাস ধরে মেঘালয়কে এভয়েড করেছে ও, সেটা ভেবে নিজের চুল নিজেরই টেনে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। মিশুর ফোনে প্রয়াস কল দিয়েছে। ও দুবার কল কেটে দেওয়ার পরও কল দিচ্ছে। মিশু কান্না থামাতে পারছে না কিছুতেই। বাধ্য হয়েই ফোন বন্ধ করে রেখে দিল। মেঘালয়কে একবার দেখার জন্য ছটফট করছে ও। এখন সামনে পেলে দুই পা ধরে ক্ষমা চাইত মেঘালয়ের কাছে। তবুও ওকে চাই, খুব করে চাই। মেঘালয়ের মা এসে মিশুকে খাবার তুলে খাওয়ালেন। বললেন, মেঘালয় এমন করার ছেলে না। কি হয়েছিল বলবি? আমি ওকে অনেকদিন যাবত এভয়েড করছিলাম। ইচ্ছে করেই করিনি, আমি ব্যস্ত ছিলাম। কিন্তু এই ব্যস্ততা আর ক্যারিয়ারের অজুহাতে অনেকবার খারাপ আচরণ করেছি ওর সাথে। আমার ছেলেটা অবহেলা সহ্য করতে পারে না। সেটা কেউই পারে না। আর আমি তো বারবার ওকে আমার কাছ থেকে। কথাটা বলতে গিয়ে মিশু থেমে গেল। ওকে জানোয়ারের সাথে তুলনা করার কথাটা মনে পড়ে গেল ওর। যে ছেলেটার বুকে লাথি দেওয়ার পরও মেঘালয় ওর পায়ে চুমু দিয়ে এসে বুকে জড়িয়ে নিয়েছিল। টানা 1 ঘন্টা পা টিপে দিয়েছিল, মাথায় জলপটি দিয়েছিল সারা রাত জেগে থেকে। এই ছেলেটাকে কিভাবে এত কষ্ট দিতে পারল ও? নিজের ইচ্ছে করছে নিজেকে আঘাত করতে। মা বললেন, টেনশন করিস না। ও যেখানেই থাকুক, কতদিন এভাবে থাকবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ? তারপর ঠিকই ফিরে আসবে। আমাকে ছেড়ে ও থাকতে পারে না, আর তোকে ও অনেক ভালোবাসে। আমার বিশ্বাস তোকে ছেড়েও থাকতে পারবে না। সম্পর্কে এরকম হয়। মিশু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, এটা শুধুই সম্পর্ক ছিল না। মেঘালয়ের পুরো পৃথিবী জুড়ে শুধু আমিই ছিলাম। আর আমরা তো তথাকথিত প্রেমিক প্রেমিকা নই, আমরা স্বামী স্ত্রী। এই বাঁধন তুচ্ছ করার সাধ্য আমাদের নেই। মিশু বলল, আম্মু আমার একটা কথা রাখবে? কি কথা? আপনারা বিয়ের সব আয়োজন করে ফেলবেন প্লিজ। সব জায়গায় ছড়িয়ে দিন মেঘালয়ের বিয়ের কথা। ও যেখানে থাকুক ছুটে চলে আসবে। ওকে ছাড়াই বিয়ের আয়োজন করব? হুম। ও তো অভিমান করে দূরে ডুব মেরে আছে, যখন দেখবে সব জায়গায় প্রচার হয়ে গেছে বিয়ে হচ্ছে। ও কিভাবে দূরে লুকিয়ে বসে থাকবে? আমাকে ছেড়ে কয়দিনই বা থাকতে পারবে মেঘ? আর বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছে শুনলে দূরে থাকতেই পারবে না। মা হেসে বললেন, ভালো আইডিয়া তো। মেঘালয় কতদিন অভিমান করে থাকবে? আমরা এদিকে বিয়ের সব আয়োজন করে ফেলি, দেখা যাবে বিয়ের আগেই হুট করে এসে হাজির। এত বিশাল আয়োজন হবে যে, মেঘ নিজেই মুগ্ধ হয়ে যাবে। মিশু শাশুড়িমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ভুল বুঝো না প্লিজ আম্মু। আমি না হয় একটু ভুল করেছি। শুধরানোর সুযোগ দাও আমায়। পাগলি মেয়েটা। চিন্তা করিস না। বিয়ের ব্যবস্থা করছি দ্রুত। তুই এখানেই থাক, সবার সাথে এনজয় কর। সবার সাথে এনজয়? অথচ যার বিয়ে তার খবর নাই। মা হেসে উঠলেন। মিশুর ও হাসি পেয়ে গেল। 82। বিয়ের আয়োজন দ্রুত গতিতে শুরু হয়ে গেল। আকাশ আহমেদ নিজে গিয়ে সায়ান, আরাফ ও পূর্ব সবাইকে নিয়ে এসেছে বাসায়। যেহেতু আর নিজস্ব কোনো লোক নেই, এখন সমস্ত আয়োজন এদের সবাই মিলে করতে হবে। 2 দিন কেটে গেছে। মেঘালয় কোথায় আছে কেউ বলতে পারছে না। সে যেখানেই থাকুক,
পত্রিকায় ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়ে গেছে, জনপ্রিয় কণ্ঠশিল্পী মেঘালয় আহমেদের সাথে জুটি বাঁধতে চলেছেন আরজে মিশু। এই শিরোনামে খবর ছড়িয়ে পড়েছে। এদিকে পাত্রের কোনো খোঁজ নেই। মিশু নিজের ওয়ালেও স্ট্যাটাস দিয়ে দিয়েছে, মেঘালয়ের সাথে সম্পর্কটা প্রায় বছর খানেকের। ভেবেছিলাম আরও দেরিতে বিয়ের পিঁড়িতে বসব, কিন্তু বাবা মায়ের কথা ভেবে তাড়াতাড়ি করতে হচ্ছে। আকাশ আহমেদের মতন বাবা আর বর্ষা আহমেদের মতন মাকে দূরে রাখা অসম্ভব ব্যাপার। আর মেঘালয় আহমেদ, সে কথা আর নাইবা বললাম। একটু না দেখলেই যেন দম বন্ধ হয়ে আসে আমার। সবখানে ভাইরাল হয়ে গেল কথাগুলি। মেঘালয় নিউজ দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। তার অনুপস্থিতিতে এসব কি ছড়িয়েছে? ওকে ছাড়াই বিয়ের আয়োজন করে ফেলেছে, এটা কেমন কথা? পাত্রই নাই, তাহলে বিয়ে হবে কার সাথে? হাসিও পাচ্ছে, কষ্টও হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। মা বাবাও মিশুর সাথে পাগলামি শুরু করে দিয়েছেন। 3 দিনের মাথায় মেঘালয় বাসায় এসে হাজির। 83। মিশু মেঘালয়ের রুমে শুয়ে শুয়ে কি যেন ভাবছে। এমন সময় দরজায় একটা মানবছায়া দেখে চমকে উঠল। মেঘালয়। মিশু লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে এসে ঝাপটে ধরল মেঘালয়কে। জড়িয়ে ধরেই কেঁদে ফেলল। কান্নার জন্য কথাও বলতে পারল না। অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে কাঁপছে রীতিমতো। মেঘালয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মিশুকে ধরল ও না একবার। উচিত শিক্ষা হয়েছে মেয়েটার। অনুশোচনায় দগ্ধ হোক। তারপর মিশু বলল, কোথায় চলে গিয়েছিলে তুমি আমায় ফেলে? আমি তো মরেই যেতাম তোমায় ছাড়া। তুমি জানো না এই মেয়েটা তোমাকে ছাড়া কতটা অসহায়? এভাবে কেউ ডুব দেয়? মেঘালয় মনেমনে হাসল। এমনটাই হওয়া স্বাভাবিক। প্রিয় মানুষ কাছে থাকলে তার গুরুত্ব বোঝা যায় না। আর বেশি ভালোবাসা পেলে সবাই হজম করতে পারে না, বদহজম হয়ে যায়। মিশুর গায়ে নতুন বাতাস লেগেছে, মেঘালয়ের গুরুত্ব বোঝার মতো অবস্থা ওর ছিল না। সেজন্যই কিছুদিনের জন্য ডুব মারতে বাধ্য হয়েছিল মেঘ। মিশু বলল, আমাকে যা খুশি শাস্তি দাও মেঘ, তবুও আমাকে ছেড়ে যেও না কোথাও। মেঘালয় মিশুকে ওর বুক থেকে তুলে দাঁড় করিয়ে দিয়ে নিজে এসে বিছানায় বসল। এসিটা বাড়িয়ে দিয়ে বলল, উফ কি গরম আজকে। যা দেখছি তাই হট লাগছে। মিশুর কান্না এখনো থামেনি। মেঘালয়ের মুখে এমন কথা শুনে ও কান্নারত অবস্থায় ফিক করে হেসে ফেলল। মেঘালয় গায়ের শার্টটা খুলে সোফার উপর ছুঁড়ে মারল। তারপর দুহাতে মাথার চুলগুলো ঠিক করতে লাগল। মিশু ওর উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে শিউরে উঠল একেবারে। কতদিন এই রোমশ বুকটা দেখেনি ও। মেঘালয় আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে দেখতে। চুলগুলো বড় হয়ে গেছে, দাড়িও বড় হয়েছে। তবুও কি বিপজ্জনক রকমের হ্যান্ডসাম লাগছে ছেলেটাকে। মিশু উন্মাদের মতন ছুটে এসে আচমকাই মেঘালয়ের কোলের উপর বসে ওর বুকে মুখ ডুবিয়ে শরীরের ঘ্রাণ নিতে লাগল। মেঘালয় থতমত খেয়ে গেল এমন আচরণে। বাহ! মাত্র কয়েকদিন যোগাযোগ বন্ধ রাখাতেই একেবারে হোমিওপ্যাথি ওষুধের মতন কাজ করেছে। ওর হাসি পেয়ে গেল কিন্তু হাসল না। মিশুকে ফুটবল করে দেয়ার জন্যই ও যোগাযোগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। ওর বিশ্বাস ছিল, মেঘালয়ের শূন্যতা মিশুকে দহনে দগ্ধ করবে ঠিকই। সেই বিশ্বাসই সত্যি হল। মিশু মেঘালয়ের বুকের লোমে নাক ঘষতে লাগল। মেঘালয় অস্থির হয়ে উঠতে শুরু করেছে। এভাবে পাগলামি করলে অস্থির না হয়ে উপায় আছে? মিশু একটা হাত মেঘালয়ের গালে রেখে আরেক হাতে মাথাটা ধরে আছে আর নাকটা ঘষছে ওর বুকের সাথে। মেঘালয় বলল, উফ খুব উসখুস লাগছে। শাওয়ার নিতে হবে। কথাটা বলেই মিশুকে ছাড়িয়ে রেখে উঠে পড়ল বিছানা থেকে।
মিশুকে সরিয়ে দেয়ায় মনটা খারাপ হয়ে গেল মিশুর। রাগ উঠে গেল। একই সাথে মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন মেঘালয়কে সরিয়ে দিয়ে ও বলেছিল খুব উসখুস লাগছে, গোসল করতে হবে। মেঘালয় বিছানায় ছটফট করছিল আর ও গোসল করে এসে ওকে ফেলে বাইরে চলে গিয়েছিল। কথাটা মনে করে অনুশোচনা হচ্ছে মিশুর। ইস, কেন যে সেদিন অমন করেছিল। এই ছেলেটার থেকে কিভাবে দূরে থাকা যায়? যায় না। মেঘালয় বাথরুমে ঢুকে গেল। একবার দরজাটা একটু ফাঁক করে মিশুর মুখটা দেখে নিয়ে আবার দরজা লাগিয়ে দিল। শাওয়ার ছেড়ে দিয়ে হেসে উঠল শব্দ করে। এতক্ষণ অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল। বুদ্ধিতে কাজ হয়েছে তাহলে। ও জানতো একটু দূরে গেলেই মিশু ঠিকই বুঝবে। এবার দেখ কেমন লাগে। এবার খেলা বুঝো, কত ধানে কত চাল আর কত চালে কত ময়দা। মিশুর চোখে পানি এসে গেছে। বিছানায় শুয়ে শুয়ে চোখ মুছতে লাগল ও। মেঘালয় এসে একবার কথাও বলছে না ওর সাথে। কি রাগ রে বাবা! কতক্ষণ এভাবে রেগে থাকবে কে জানে। খুব কষ্ট হচ্ছে তো। মেঘালয় গোসল করে বের হল। টাওয়েল পরে খালি গায়ে এসে দাঁড়ালো আয়নার সামনে। বডি স্প্রে নিয়ে গায়ে স্প্রে করল কয়েকবার। মিশু ওর দিকে তাকিয়ে আবারও শিহরিত হয়ে উঠল। পাগল করা সুন্দর লাগছে মেঘালয়কে। টাওয়েলটা হাঁটু অবধি, আর হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালি অবধি ঘন লোমে ঢাকা। মেঘালয় জানে মিশুর অন্যরকম দুর্বলতা এই পায়ের লোমের প্রতি, তাই ও পা মোছেনি। ভেজা পায়ে ভেজা লোমগুলো লেপ্টে আছে একেবারে। কি যে সুন্দর লাগছে। মিশু দেখছে আর কেঁপে কেঁপে উঠছে। বিছানায় শুয়ে শুয়ে ড্যাবড্যাব করে চেয়ে আছে মেঘালয়ের পায়ের দিকে। মেঘালয় আয়নায় দেখছে মিশুর মুখটা। ও বুঝতে পারছে মিশুর দৃষ্টি এখন ওর পায়ের প্রতি। পায়ের দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে মেয়েটা। মেঘালয় মুখ টিপে হাসছে, হাসি চেপে রাখতে খুবই কষ্ট হচ্ছে ওর। মেঘালয় আয়নার পাশের সোফায় বসে ফোনটা হাতে নিয়ে চাপতে লাগল। প্যান্ট পরা ছেড়ে ফোনে কিসের এত কাজ? মিশু রেগে যাচ্ছে ক্রমাগত, আর পিটপিট করে তাকাচ্ছে। মিশু রুমে আছে এটা যেন মেঘালয়ের খেয়ালেই নেই। মেঘ এমন ভাব করে ফোন চাপছে। বাব্বা, নতুন ফোন কিনেছে? ফোন কিনেছে তবুও মিশুকে একবার কল দেয়নি? এত বড় সাহস! মেঘালয় ওয়াইফাই কানেক্ট করা মাত্রই টুংটুং করে মেসেঞ্জারে মেসেজ আসতে লাগল। মিশু জলে পুড়ে ছাই হওয়ার মতো অবস্থা। মেঘালয় আর চোখে দু একবার তাকায় মিশুর দিকে, আর মনেমনে হাসে, দেখ কেমন লাগে। মেঘালয় কাকে যেন কল দিয়ে বলল, এত কেন মেসেজ দিতে হবে? মেসেজ দেয়া বন্ধ করো প্লিজ। কি বললা? না, আমি মাত্র শাওয়ার নিয়ে আসলাম। কি? ভেজা স্নিগ্ধ চেহারাটা দেখতে ইচ্ছে করছে? আর ইউ ক্রেজি রিমিকা? আমার স্নিগ্ধ চেহারা আমি কাউকে দেখাই না, আর তোমাকে তো নয়। কেন বুঝছ না আমার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি তো জানি না, বাবা মা ঠিক করে ফেলেছে, আর কি বা করতে পারি? আমি আবার ওদের বাধ্যগত সন্তান। হা হা হা। আচ্ছা হোয়াটসঅ্যাপে আসো। না না, ভিডিও কল দিতে পারবো না। দুটো ছবি দিচ্ছি, জাস্ট দুটো। আর হ্যাঁ, এটাই লাস্ট। দুদিন বাদে আমার বিয়ে, নেক্সট টাইম আর কিচ্ছু চাইবে না। মেঘালয় কল কেটে দিয়ে কয়েকটা ছবি তুলল ফোনে। মিশুর কান্না পেয়ে যাচ্ছে আর রাগে ফুঁসছে ও। রিমিকাটা আবার কে? আর কিসের এত প্রেম তার সাথে? গোসল করে খালি গায়ের স্নিগ্ধ চেহারা তাকে দেখাতে হবে? এত বড় সাহস! মিশু রাগে ফুঁসতে ফুঁসতে এসে মেঘালয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দেখল রিমিকার সাথে কনভারসেশন। অনেকগুলা মেসেজ।
মেসেজ দেখে মনে হচ্ছে মেয়েটা মেঘালয়কে খুবই ভালোবাসে, আর মেঘালয় ওকে পাত্তা দেয় না বলে কান্নাকাটিও করে। মেঘালয়ের বিয়ে ঠিক হয়েছে শুনে সে হাত কেটে সেই ছবি আবার সেন্ড করেছে। মিশু হিংসায় জ্বলে যাচ্ছে। মেঘালয় কিছু বলল না, মুখ টিপে হেসে অন্যদিকে তাকাল। রিমিকা মেঘালয়েরই ফেক আইডি, এক বান্ধবীর ছবি নিয়ে প্রোফাইলে দিয়েছে। মেঘালয় নিজেই রিমিকার আইডি থেকে মেসেজগুলো পাঠিয়েছে, শুধুমাত্র মিশুকে খেপানোর জন্য। তাই হাসি চেপে রাখতে পারছে না। ওর হাসি দেখলে মিশু খেপে যাবে, তাই দেখাতে চায় না। অন্যদিকে তাকিয়ে অনেক কষ্টে হাসি চেপে গেল। মিশু ফোনটা রেখে বলল, এই মেয়েকে? আমার স্বামীর সাথে তার কিসের এত লটরপটর? রিমিকা না টিমিকা, খুন করে ফেলব একদম। তোমার সাহস তো কম না, তুমি ওকে পিক পাঠাতে যাচ্ছ? মেঘালয় হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, যা করছি সব ওপেনে, কারো আড়ালে গিয়ে তো করিনি। আমি তো আর অন্যের মতো কাউকে না জানিয়ে বার্থডে পার্টিতে গিয়ে কেক খাওয়াইনি, নাচিনি, সেই ছবি পাবলিকও করিনি। মিশুর বুক ফেটে যেতে চাইল কথাটা শুনে। ভেতর থেকে ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে। ও যখন এসব করেছে তখন বুঝতে পারেনি কাজটা অন্যায় হয়ে যাচ্ছে। আর মেঘালয় কিনা প্রতিশোধ নেয়ার জন্য ইচ্ছেকৃতভাবে এমন করবে? মিশু মেঘালয়ের কোলের উপর এসে বসল। তারপর মেঘালয়ের মুখটা দুহাতে ধরতে যাবে এমন সময় মেঘালয় বলল, কোলের উপর বসার কোনো মানে হয়? এত ভারী ওজনের মানুষটাকে কোলে নেয়ার মতো এনার্জি নাই গায়ে। খিদা লাগছে। মিশু রেগে বলল, কি বললা? আমি ভারী মানুষ? আমার এতই ওজন? ছোটখাটো আলুর বস্তা, আবার বলে কিনা এতই ওজন? হাউ ফানি। কি বললা? আমাকে সবসময় কোলে নিয়ে থাকতে, যেখানে যেতে সেখানেই কোলে নিয়ে যেতে, আর বলছো আমার ওজন আলুর বস্তার মতন? আলুর বস্তা তো কম হয়ে গেল। ছোটখাটো হাতির বাচ্চা বলা উচিত ছিল। আমি হাতির বাচ্চা? আমায় কেন বিয়ে করেছিলে তুমি? একটা চুমু খেয়েছিলাম বলে। বাবারে সে কি কান্না! আমার মতন ইনোসেন্ট ছেলেদের মাথা এভাবেই নষ্ট করো তোমরা। মিশুর চোখে পানি এসে গেল। কাদো কাদো গলায় কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। মেঘালয়ের গলা টিপে ধরে বলল, মেরে ফেলব। মেঘালয় হাসি চেপে বলল, আই এম সো হাংরি, আই নিড ফুডস। ইংরেজি মারাচ্ছ? আমার সাথে ইংলিশ কপচাপা না। চুল কাটাকে আপনার সামনে হেয়ার কাটিং বলতে হয়, তাহলে খাবারকে ফুডস না বললে অন্যায় হয়ে যাবে না? মিশুর আবারও কান্না পেয়ে গেল। ও মেঘালয়ের মুখটা দুহাতে ধরে বলল, মেঘ, এমন বিহেভ কেন করছো? মেঘালয় অন্যদিকে তাকাল, কারণ চোখাচোখি হলেই মেঘ শেষ। তাই মিশুকে ছাড়িয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। মিশু বলল, না, আমি উঠতে দিব না। আমি তোমার কোলেই বসে থাকব। যেখানে যাবা আমাকে কোলেই নিয়ে যাবা। তারপর মেঘালয়ের বুকে একটা আলতো চুমু একে দিল মিশু। মেঘালয় মনেমনে হাসল। এই তো বাচ্চাটার বাচ্চামি ভাব ফিরে এসেছে। ঠেলায় পড়লে বিলাই গাছে ওঠে। মেঘালয় জোরে জোরে মাকে ডাকল, এই আম্মু একটু আসবা এই রুমে? মিশু লাফ দিয়ে কোল থেকে নেমে বলল, আম্মুকে ডাকছ কেন? কোল থেকে নামানোর আর কোনো উপায় পাচ্ছিলাম না তাই। কথাটা বলেই মেঘালয় রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে গেল। মিশু মেঝেতে বসে কান্না করে ফেলল। মেঘালয় বদলে গেছে। প্রিয় মানুষ বদলে গেলে এতটা কষ্ট হয়। সত্যিই তাহলে মেঘও অনেক কষ্ট পেয়েছে। সহ্য হচ্ছে না মিশুর। এদিকে মেঘ খাবার টেবিলে বসে মায়ের হাতে খাবার খাচ্ছে আর মনেমনে বলছে, এবার বুঝুক কেমন লাগে। একেই বলে ঠেলার নাম বাবাজি। পূর্ব, সায়ান ও আরাফ মেঘালয়কে দেখেই ছুটে এসে বুকে জড়িয়ে ধরল।
যেন কতদিন পর প্রাণের বন্ধুকে দেখছে ওরা। তিনজনই একসাথে নানান প্রশ্ন শুরু করে দিল। মিশু এসে দাঁড়ালো পিছনে। পূর্ব মিশুর দিকে তাকিয়ে বলল, পাত্র তো এসে গেছে মহারানী, এবার আমাদের ট্রিট দেন। মিশুর করুণ মুখটা একটু স্বাভাবিক হল। ও হাসার চেষ্টা করে বলল, দিব দিব। রোদকে আসতে বলনি তুমি? ও এখনো এলো না যে? এসে যাবে, আজকে অফিস শেষ করেই আসবে। দারুণ মজা হবে মনে হচ্ছে। আরাফ বলল, মজা না ছাই। বাচ্চার আকিকা আর বিয়ে দুটোই একসাথে হলে না মজা লাগত। সবাই হেসে উঠল শব্দ করে। রান্নাঘর থেকে আন্টি বেরিয়ে এসেছেন সেটা কারো খেয়ালই হল না। আন্টিও মুচকি হেসে বললেন, তোমরা পারোও বটে। সায়ান, ডেকোরেশনের কাজ কদ্দূর হল? এই তো আন্টি রকেট গতিতে চলছে। আজকেই ওরা বিয়ের গেট আর বাইরের লাইট লাগানো কমপ্লিট করে ফেলবে। আর ওয়েডিং প্ল্যানার ঠিকঠাক মতো কাজ করছে তো? দেখো কালকে থেকেই কিন্তু বাসায় গেস্ট আসা শুরু করবে। আমি চাচ্ছিলাম আজকেই যদি গেটের কাজটা রেডি হতো তবে ভালো হতো। আমার ভাবি আর ভাতিজিরা সবাই অনেক দিন পর আসবে। সায়ান আনন্দে লাফিয়ে উঠে বলল, আন্টির কতগুলা ভাতিজি গো? আমার লাইনটা এবার ঠিক হবে তো? আন্টি হেসে বললেন, সে হবে আশা করি। মেঘালয়ের কাজিনের সংখ্যা নেহাত কম নয়। আর তাছাড়া ওর সুন্দরী শালিকা আছে। সায়ান একবার মিশুর দিকে তাকিয়ে বলল, না, বাচ্চা কাচ্চা আর পালতে পারবো না বাবা। নিজে হাতে মানুষ করব, পরে সেই বাচ্চাই আমায় ফেলে বড়লোকের হাত ধরে ভেগে যাবে। গেবন শূন্য। মেঘালয় ও ওর বন্ধুরা মুখ টিপে হাসল। মিশু মন খারাপ করে মাথা নিচু করে ফেলল। যদিও ওর কোনো দোষ নেই প্রয়াসের ব্যাপারে, তবুও কথাটা ওকে উদ্দেশ্য করেই ছোড়া। একটু খারাপ তো লাগবেই। মিশু খেয়াল করে দেখল মেঘালয় টাওয়েল পরেই সোফায় বসে আছে। ও প্রসঙ্গ বদলানোর জন্য মেঘকে বলল, প্যান্ট পরবা না? মেঘালয় তৎক্ষণাৎ জবাব দিল, আমি কি ন্যাংটা আছি মনে হচ্ছে? বলেই ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। ওর বন্ধুরাও মিনমিন করে হাসছে। মিশু আবারও লজ্জায় পড়ে গেল। এখন কি ওর শুধুই লজ্জা পাওয়ার সময়? একটু একাকীভাবে মেঘালয়ের সাথে কথা বলার সুযোগ পেত যদি। বড্ড ইচ্ছে করছে একবার সরি বলতে, সবকিছু মিটমাট করে নিতে। মা বললেন, তোদের সাথে থাকাটা ঠিক হবে না। মুরুব্বি আছি এটা তোদের হুঁশ থাকে না। পূর্ব ফাজলামি করে বলল, আন্টি মুরুব্বি? আপনাকে মুরুব্বি মনে করার কোনো মানে হয়? কোনো এঙ্গেল থেকে কেউ মুরুব্বি বলবে? এখনো 2 বার বিয়ে দেয়া যাবে। আন্টি লাজুক ভঙ্গিতে হাসলেন। ছেলেগুলো ভারী দুষ্টু। এখানে আকাশ থাকলে আরো বেশি দুষ্টুমি চলত। মেঘের বাবাটা ছেলে পেলে কাছে পেলে একেবারে বাচ্চা ছেলের মতন হয়ে যায়। লোকটা একা একা অফিসে কি করছে কে জানে। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন করার জন্য রুমে গেলেন। বিয়ের 30 বছর পরও ভালোবাসা আর কেয়ারনেসটা ঠিক আগের মতোই আছে। স্বামীর ব্যাপারে উনি অনেক বেশি ফুরবল। আন্টি চলে যাওয়ার পর সায়ান বলল, মেঘ, রাতে হুইস্কি চলবে? এস ড্যানিয়েল বাসায় আছে? না, খাই না অনেক দিন। শুনলাম আমার শাশুড়িমা আসবেন আজ বাসায়। ওনার সামনে ওসব খাওয়া টাওয়া কেমন হয়ে যায় না? পূর্ব বলল, তোকে কে খেতে বলছে ব্যাংজাদা? আমরা খাবো আর তুই খাবি? আমি আবার খাবো ছাগলজাদা? পূর্ব একটু এগিয়ে এলো মেঘালয়ের কাছাকাছি, কিন্তু কাছে এসেও জোরে জোরেই বলল, কেন? দুধ খাবি? অতি উপাদেয় খাদ্য। তোমার এখন দুধ খাওয়ার সময় বাবু, মদ খেলে বিয়ে হয় না। মিশু লজ্জায় নীল হয়ে উঠল। ওর বন্ধুরা কি সব ফাজলামো শুরু করেছে? সায়ান বলল, বন্ধু তুমি বিল দিবা, আমরা গিলব।
তোমার এখন ওসব খাওয়ার সময় না। তুমি এখন দুধ চা খাবা, দুধ কফি খাবা, ছানা, মিষ্টি, মধু এইসব খাবা। মেঘালয় হেসে বলল, এইগুলা কি আমি জীবনে খাইনি যে আজকে নতুন করে খেতে হবে? আর আমার কি বাড়িতে দুধ দেয়া গরু আছে যে এইসব খাবার এভেলেবল? গরু না থাকুক কিন্তু থাক, বাকিটা আর বললাম না। আমি ভদ্র ছেলে। মিশু লজ্জায় আর তাকিয়ে থাকতে পারছে না। ছেলেগুলো বড্ড অশ্লীল কথা বলে। ও রুমের দিকে যেতে লাগলো এমন সময় মেঘালয় বলল, আমার প্যান্টটা পরতে হবে। একটু বাইরে যাব। তোরা বস, আমি একটু আসছি। ওরা বসে রইল। মিশু মেঘালয়ের কথাটা শুনে ধীরে ধীরে মেঘের রুমের দিকেই যাচ্ছে। মেঘালয় দ্রুত হেঁটে মিশুর পাশ দিয়েই রুমে চলে গেল। যাওয়ার সময় মিশুর হাতের সাথে ওর হাত হালকাভাবে স্পর্শ করল। শিউরে উঠল মিশু। ক্রমশই আবেগপ্রবণ হয়ে পড়ছে। ওর ইচ্ছে করল মেঘালয়ের হাত টেনে ধরতে। কিন্তু মেঘালয় একটু দাঁড়ালোও না। সোজা গিয়ে রুমে ঢুকল। মিশু গিয়ে দরজায় দাঁড়াল। দেখল মেঘ প্যান্ট পরছে। ও ভিতরে গিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে বলল, একবার কথাও বলা যায় না আমার সাথে? মেঘালয় কোনো জবাব দিল না। মিশু আবার বলল, তুমি কোথায় ছিলে এই কটা দিন? থানচি। মিশু অবাক হয়ে বলল, থানচি? তুমি আমাকে রেখে একা একা থানচি ঘুরে এলে? মেঘালয় জবাব দিল না। মিশুর বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর কতদিনের ইচ্ছে থানচি যাবে, সময় হয়ে ওঠেনি যাওয়ার। মেঘালয় ওকে রেখে একাই ঘুরে এলো? এতটা স্বার্থপর কবে হলো মেঘ? খুব কান্না করতে ইচ্ছে করছে ওর। হাত কচলাতে কচলাতে বলল, নাফাখুম গিয়েছিলে? হুম। আমিয়া খুম? হুম। সাতভাই খুম? হুম। রেমাক্রি? হুম। মিশুর গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। গলায় কথা আটকে যাচ্ছে এসে। সাজেকের পর মেঘালয় ওকে নিয়ে শিলং আর নীলগিরি দেখিয়ে এনেছে। মেঘালয় বলেছিল এরপর থানচি নিয়ে যাবে ওকে। সব সুন্দরেরা নাকি ওখানে লুকিয়ে বসে আছে। অথচ নিজে একা একা ঘুরে আসল। মিশু বাম হাতের পিঠে চোখ মুছে ঢোক গিলল। মেঘালয় একবার ওর মুখের দিকে তাকিয়ে বলল, এত কাগজির রস দেখিয়ে লাভ কি? শরবত বানিয়ে খাওয়ালেও ভালো লাগত। এমনিতেই আজকে খুব গরম লাগছে। যা দেখছি তাই হট লাগছে। মিশু হাসবে নাকি রাগবে বুঝতে পারল না। মেঘালয় এই কথাটা বারবার কেন বলছে? একে তো সব ঘুরে এসেছে শুনে হিংসেও জ্বলে যাচ্ছে মিশু। তার উপর এভাবে শুধু ফাজলামো করেই যাচ্ছে। রাগ করতেও পারছে না। শুধু মুখটা করুণ করে চেয়ে আছে মেঘালয়ের দিকে। মেঘ জামাকাপড় পরার পর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল। গুনগুন করে গানও গাইছে। মিশুর খুব কান্না পাচ্ছে। একটু কষ্ট দিয়েছে বলে কি এতগুলা কষ্ট দিতে হবে? একা একা সব সুন্দর দেখে আসলো। মেঘালয় চুল আঁচড়ানোর পর ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা বেরিয়ে গেল রুম থেকে। মিশুর দিকে একবার তাকালোও না। মিশুর কান্না বেড়ে গেল আরও। ও বিছানায় শুয়ে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে মনেমনে খুব গালি দিতে লাগল মেঘালয়কে। একবার ওকে বললে কি এমন হতো? মিশুও সাথে গেলে সব ঝগড়া মিটমাট হয়ে যেত। এভাবে কষ্ট দেয়ার কোনো মানে হয়? মেঘালয় ও বন্ধুরা মিলে গিটার নিয়ে বসেছে। বারান্দায় বসে গিটারে সুর তোলার চেষ্টা করছে মেঘালয়। আর বাকিরা প্লাস্টিকের বোলের উপর ঢোল তবলা বাজাচ্ছে। পূর্ব দুটো স্টিলের বাটি দিয়ে ঝুনঝুনি বাজাচ্ছে। বাজনা শুনে মিশু আর শুয়ে থাকতে পারল না। বিছানা থেকে উঠে এসে দাঁড়ালো বারান্দার পাশে। মেঘালয় ওর উপস্থিতি টের পেয়ে গান শুরু করল। তুমি তলে তলে টেম্পু চালাও, আমি করলে হরতাল।
আমি করলে হরতাল ভাইয়া, আমি করলে হরতাল। শুধু ডাইনে বামে ঘোরাও দেইখা তিতা হইল প্রেমের ঝাল। এ আবার কেমন গান? মেঘালয় গান গেয়ে চলেছে আর বন্ধুরা সাথে তাল মিলাচ্ছে। মিশুর কান্না থেমেছে ঠিকই, কিন্তু গান শুনে রাগ হচ্ছে রীতিমতো। তুমি তলে তলে ভেসপা চালাও, আমি বসলে চাক্কা টাল। এই ভেসপা তোমার ঠেলতে ঠেলতে খইসা গেছে জুতার ছাল। ফুলকলি রে ফুলকলি, ফুল বানাইয়া কই গেলি? গন্ধ পাইয়া টাকার নেশায় আমারে থুইয়া দৌড় দিলই। চোখেতে ধুলা দিয়া, বড়লোক করলা বিয়া। এই জ্বালা মিটাবো আমি ডিজে গানের বেস দিয়া। আর বলবো ও, আইজ আমার গার্লফ্রেন্ডের বিয়া। মিশু রাগে ফুঁসছে আর ওর বন্ধুরা মুখ টিপে হাসছে আর গান গাইছে। এটা কোনো গান হলো? অন্য সময় গাইলে মিশু খুব এনজয় করত ব্যাপারটা, কিন্তু আজকে মোটেও নিতে পারছে না। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ও দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসছে শুধু। সায়ান মিশুর দিকে তাকিয়ে বলল, আপা বসেন। আপনি উপস্থাপনা করেন আমাদের সঙ্গীতানুষ্ঠানের? মিশু কিছু বলল না। এসে পাশে বসে পড়ল মেঘালয়ের। মেঘালয় গান শেষ করে বলল, আজ আমার শাশুড়ি মা আসবে নাকি? মিশু বলল, সকালের বাসে উঠেছে, রাত হয়ে যাবে আসতে। রিসিভ করতে যাব? সায়ান ও আরাফ বলল, আমরা আছি কি করতে? তোর শাশুড়িমা মানে আমাদের ও শাশুড়িমা। মিশু হেসে বলল, ওরা এখানেই এসে থাকবে? মেঘালয় বলল, হুম। সব আয়োজন আমাদের বাসায়। ওরা অযথা তোমার বাসায় একা একা কি করবে? মিশু আর কিছু বলল না। বউ এ বাড়িতেই থাকবে, ব্যাপারটা কেমন যেন হয়ে যায়। বাবা মাকে বলেছিল কথাটা, কিন্তু আকাশ আহমেদ বলেছেন কোনো সমস্যা নেই, বিয়ে এ বাড়িতেই হবে। বউ এখানে আছে তাতে কি এসে যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের বউকেও ওনাদের বাসায় এনে রেখে বিয়ে পড়িয়েছে। রবি ঠাকুর এক ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে অন্য ঘরে গিয়ে বিয়ের মণ্ডপে বসেছিলেন। অত বছর আগে ওরকম করা গেলে এখনো করা যাবে। লোকজন কি বলল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এজন্যই প্রথম দিন বিয়ে পড়ানো হবে, আর বৌভাত হবে দ্বিতীয় দিন, যাতে করে গেস্টরা শুধুমাত্র বৌভাতেই আসতে পারেন। মিশুর বাসায় আলাদা করে আয়োজন করতে গেলে অনেক ঝামেলা, কারণ ওর কেউ নেই, একমাত্র মা ও ছোট বোন ছাড়া। আয়োজন করবে কে আর সবকিছু দেখাশোনাই বা কে করবে? মিশু তন্ময় হয়ে এসব ভাবছিল। মেঘালয়ের ফোনে টুংটুং করে মেসেজ আসছে। মেঘালয় ফোন বের করে দেখে মিটিমিটি হাসতে লাগল। মিশু আসার আগেই ও সায়ানকে বলেছিল, দোস্ত একটা আইডিতে লগইন করত। কার আইডি? রিমিকা আহসান। রিমিকা কে? আজ থেকে তুই রিমিকা। আমি রিমিকা মানে? মেঘালয় এরপর সায়ানের ফোনে রিমিকার আইডি লগইন কর দিয়ে কনভারসেশন দেখতে বলল। মেসেজগুলা দেখে হো হো করে হেসে উঠল সায়ান। মেঘ ওকে বলে দিয়েছে যেন একটু পরপর রিমিকার আইডি থেকে ওকে মেসেজ পাঠায়। সায়ান এখন সেটাই করছে। এদিকে মেঘালয় ফোন নিয়ে রিমিকার মেসেজ রিপ্লাই করছে দেখে মিশু রাগে ক্ষোভে জলে যেতে লাগল। মেঘালয় বলল, জলে? সবাই হেসে উঠল। মিশু রেগেমেগে দাঁত কিরমির করতে লাগল। মেঘালয় বলল, হিংসে হয়? আমার মতো হতে চাও? পূর্ব বলল, তবে দুধ খাও। বলেই ওরা আবারও হেসে উঠল। মিশুর মেজাজ গরম হয়ে গেল। ও মেঘালয়ের হাত থেকে ফোনটা নিয়ে মেসেজগুলা দেখতে দেখতে প্রচণ্ড রেগে গেল। ফোনটা হাতে নিয়ে একটু সরে এসে বলল, ফোন আর দিচ্ছি না। মেঘালয় বলল, সে কি? মেয়েটা ওয়েট করবে রিপ্লাইয়ের জন্য। নিকুচি করি তোমার রিপ্লাইয়ের। আমার সাথে কথা বলছিলে একবারও এসে? তাহলে কি আমি ভূতের সাথে কথা বললাম এসে? ভালো করে কথা বলেছিলে একবারও?
আমি কি খারাপ করে কথা বলি? সায়ান, পূর্ব তোরাই বলতো আমি কি খারাপ করে কথা বলি? মিশুর আরও রাগ হল। ও রাগে গজরাতে গজরাতে সেখান থেকে চলে গেল। মেঘালয়ের ফোনটা নিয়েই গেছে সাথে করে। সায়ান ঝোপ বুঝে কোপ মারতে লাগল। একের পর এক মেসেজ পাঠাতে লাগল। মেঘ বিয়েটা কি কোনো ওয়েব ক্যান্সেল করা যায় না? METMKONK লাভ করি মেঘ, ট্রাস্ট মি। মিশু রিপ্লাই দিল, বেহায়া মেয়ে, মেসেজ দেয়া বন্ধ কর নয়তো তোর ঘাড় মোটকে রক্ত খাবো মা। মেঘালয়ের বন্ধুরা হেসে উঠল ওর রিপ্লাই দেখে। একজন আরজেকে বোকা বানাতে পেরে মজা লাগছে ওদের। সায়ান আবারও লিখল, জোটো গালি ডাওয়া জয়া বলো আই জাস্ট লাভ ইউ মেঘ, তোমার বিয়ে ওয়ানগার বেবস্টা করবো এমি ডোরকার HLE আঙ্কলকে বলবো এনি হাউ আই নিড ইউ, আই ওনলি লাভ ইউ। মিশু রিপ্লাই দিল, তুই গু খাইয়া মর কুত্তি, আরেকবার মেসেজ দিকে তোর দাঁতের জায়গায় দাঁত থাকবে না। আবারও হেসে উঠল সবাই। মিশু দারুণ গালি দিতে পারে তো। ওরা হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়তে লাগল। মেঘালয় বলল, সায়ান কত ধানে যেন কত চাল? সায়ান বলল, যত চালে যত ময়দা। হা হা হা। ঝুম বৃষ্টি নেমেছে, সেই সাথে ঠান্ডাও লাগছে বেশ। বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ো বাতাসও বইছে। লোডশেডিং চলছে বলে পুরো বাড়িতে যেন আজ খুব তাড়াতাড়ি রাত নেমেছে। রাতের খাবার শেষ করে কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে সবাই যার যার ঘরে শুতে গেল। পূর্ব, আরাফ ও সায়ান একসাথে রুমে টুকটাক ড্রিঙ্কস করছে। মেঘালয় অন্ধকারে নিজের রুমে শুয়ে আছে। মিশু ওর মা ও ছোট বোনের সাথে বসে কথা বলছিল। ওরা শুয়ে পড়ার পর রুমের দরজা লাগিয়ে দিয়ে চুপি চুপি মেঘালয়ের রুমে আসল। বিকেলে মেঘালয় ওর বন্ধুরা মিলে বাইরে গিয়েছিল কি সব কেনাকাটা করতে। ফিরেছে রাত্রিবেলা। ওর ফোন মিশুর কাছে ছিল বলে আর কোনোভাবে কথাও হয়নি। রাতে খাবার টেবিলে বসেও কথা বলতে পারেনি, সবাই ছিল সেখানে। খাওয়া দাওয়ার পর সব ডেকোরেশন আর দাওয়াতের কার্ড সবখানে পৌঁছেছে কিনা এইসব নিয়ে কথাবার্তা চলেছে বাবা আর ওদের সবার মাঝে। মিশু একটু সুযোগ পায়নি মেঘালয়ের সাথে কথা বলার। এখন সবাই শুয়ে পড়েছে, এটাই মোক্ষম সুযোগ। মিশু আস্তে আস্তে মেঘালয়ের দরজায় এসে ধাক্কা দিল। দরজা খোলাই ছিল। মেঘালয় পুরোপুরি নিশ্চিত ছিল মিশু ওর রুমে একবার আসবেই, তাই দরজা খোলা রেখেই শুয়ে পড়েছে। মিশু দরজায় ধাক্কা দিতেই ও মিশুর উপস্থিতি টের পেয়ে ঘুমানোর ভান করে শুয়ে রইল। মিশু দরজা খুলে ভেতরে ঢুকে আবার দরজা লাগিয়ে দিল। ফোনের ফ্ল্যাশলাইট জেলে বিছানার কাছে এগিয়ে গেল মিশু। মেঘালয় খুব শান্ত হয়ে ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মায়া হল মিশুর। কত মায়াবী একটা মুখ, অথচ এই ছেলেটাকে কতদিন ধরে কষ্ট দিয়েই এসেছে ও। এসব ভেবে আবারও অনুতপ্ত হল ও। মেঘালয়ের চুলে হাত বুলিয়ে দিল একবার, তারপর নিচু হয়ে মেঘালয়ের কপালে আলতো চুমু এঁকে দিল। মেঘালয় খুব গভীরভাবে অনুভব করল মিশুর স্পর্শ। শরীর শিউরে উঠল ওর, কিন্তু তবুও চুপ করে ঘুমের ভান করে পড়ে রইল। একটুও নড়ল না। ওকে ঘুমাতে দেখে আর জাগাল না মিশু। প্রায় বছর খানেক হয়ে গেল কতবার এই ছেলেটার বুকে মাথা রেখে ঘুমিয়েছে ও, অথচ মনে হচ্ছে কখনো বোধহয় কাছেই পায়নি ওকে। ভালোবাসার অনুভূতিগুলো এমন কেন? প্রতিটা দিনই শুধু নতুন নতুন অনুভূতি কাজ করে ভেতরে। মিশু অনেকক্ষণ অপলকভাবে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। ফ্ল্যাশলাইটের আলোয় ওর ঘুমন্ত দেহটাকে একবার ভালো করে দেখে নিল ও। চাদরটা গায়ে টেনে দিল ভালোমতো। আরও একবার চুলে হাত বুলিয়ে দিয়ে চেয়ে রইল নিশ্চুপ হয়ে। মেঘালয়ের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ও হঠাৎ চেঁচিয়ে উঠল চোর চোর বলে। আচমকা ওর চিৎকার শুনে ভয়ে আতকে উঠল মিশু।
ফোনটা পড়ে গেল হাত থেকে। ও মেঘালয়ের মুখ চেপে ধরে বলল, এই আমি। মেঘালয় চুপ করে গেল কথাটা শুনে। মুখ থেকে মিশুর হাতটা সরিয়ে বলল, তুমি এত্রাতে? আমি তো ভেবেছিলাম চোর। কেমন হতো যদি সবাই এসে তোমাকে উড়াধুরা মাইর শুরু করে দিত? মোবাইলটা হাত থেকে মেঝের উপর পড়ে বন্ধ হয়ে গেছে। ফ্ল্যাশলাইটও নিভে গেছে। অন্ধকারে কাচ ঘেঁষে বসে আছে দুজনে। মিশু আস্তে আস্তে বলল, আমি তো ফোনের টর্চ জ্বালিয়ে এসেছিলাম। লাইট হাত থেকে পড়ে নিভে গেছে। এত্রাতে কেন? কেউ দেখলে কি ভাববে? যা খুশি ভাবুক। কি জন্য এসেছ সেটা বলো। মিশু আচমকা মেঘালয়কে জড়িয়ে কেঁদে ফেলল, মেঘ আমায় মাফ করে দিবা না? আরও কতক্ষণ এভাবে থাকবা? মেঘালয় কর্কশ স্বরে বলল, এসব কি হচ্ছে? মাঝরাতে এরকম ন্যাকামির কোনো মানে হয়? যাও গিয়ে ঘুমাও। মিশু হুট করেই মেঘালয়ের মুখটা ধরে ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভেতর নিয়ে নিল। মেঘালয় আচমকা আক্রমণে কি করবে বুঝে উঠতে পারল না। মিশু বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর মুখটা ছেড়ে দিয়ে বলল, আমায় ভালোবাসো মেঘ। প্লিজ, আগের মতো হয়ে যাও। ভালো আবার কিভাবে বাসতে হয়? মেঘ, একটু আদর করবে আমায়? সেদিন রাতে বলেছি তো আর কখনো ছুঁয়েও দেখব না। মেঘালয় যা বলে সেটা করেই ছাড়ে। আজীবন এভাবেই সংসার করবা, কখনো টাচও করব না। কি বলো এসব? এত রাগ? প্লিজ এভাবে অভিমান করে থেকো না। আমি তো তোমারই মেঘালয়। শুধু তোমার। একটু ভুল না হয় করেই ফেলেছি, তাই বলে এভাবে আমায় কষ্ট দেবে? আমি কাউকে কষ্ট দিচ্ছি না। যার কর্মফল সে নিজেই ভোগ করছে। ভাগ্যিস ভুলটা তাড়াতাড়ি বুঝতে পেরেছে, দাগ যত গভীর হতো তার কষ্টটাও তত বেশি হতো। মানুষের বিবেক তাকে ঠিকই একসময় দহন করে। মেঘ, সরি। মিশু মেঘালয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। কেঁদেই চলেছে মেয়েটা। তবুও মেঘালয় ওকে স্পর্শ করল না। বরং খুব শান্ত গলায় আর ধীরে ধীরে বুঝিয়ে বলতে লাগল, মিশু, আজকে দুটো কথা বলি তোমায়। মানুষের মন কখন কিভাবে বদলায় সেটা কেউই বলতে পারে না। আজকে এখন আমরা যা দেখছি সকাল হতেই তার বিপরীত কিছুও দেখতে পারি। কার মাঝে কখন কি অদ্ভুত পরিবর্তন ঘটে যায় কেউই বুঝতে পারে না। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবা, আমি যেটা করছি এটা কার মধ্যে কেমন প্রভাব ফেলবে? আমার আচরণটা কে কিভাবে নেবে? সহ্য হবে তো সবার? মিশু কিছু বলল না। ওর কান্না বেড়ে গেল। ও শক্ত করে মেঘালয়ের হাত চেপে ধরে রেখেছে। মেঘালয় বলল, যদি এটা চিন্তা করো তাহলে দেখবে কেউই কষ্ট পাবে না তোমার থেকে। আর তুমি কোনো ভুল কাজও করতে পারবে না। আর যদি একান্তই নিজের দিকটা ভাবো তাহলে পারিপার্শ্বিক দিকগুলো অবশ্যই প্রভাবিত হবে তোমার দ্বারা। ব্যাপারটা এমন, তুমি শুধুমাত্র নিজের সুখের কথা ভেবে কিছু করতে গেলে তোমার আপনজনরা তোমার কাছ থেকে আঘাত পাবে। এটাই স্বাভাবিক। মিশুর চোখের জলে মেঘালয়ের কোল ভিজে যাচ্ছে। তবুও মেঘালয় ওর চোখ মুছে দিল না। বলল, আমরা কত অদ্ভুত প্রজাতি ভাবতে পারো? কেউ কাউকে কখনো পুরোপুরি জানতে পারি না। যেমন আমি এখনো তোমাকে পুরোপুরি চিনতে পারিনি। অথচ তুমি আমাকে অনেকটাই চিনে গেছো কারণ আমি কেবলমাত্র তোমাকেই আমার সবকিছু উৎসর্গ করে দিয়েছি। তবুও আমি কি বদলাতে পারি না? আমিও বদলাতে পারি। মিশু কাঁদো কাঁদো গলায় বলল, তুমিও বদলে যাবে? মেঘালয় উত্তর দিল, আমি তো শুধু নিজের কথা ভাবছি না। আশেপাশে সবকিছুতে প্রভাবটা কেমন পড়বে সেটা চিন্তা করছি। আর বদলানোটা স্বাভাবিক সবার পক্ষে। কারণ মানব মন বড় অদ্ভুত। আমার এক দূর সম্পর্কের মামার 10 বছরের সংসার। খুব সুখের সংসার,
অথচ হুট করেই মামি আমার মামা আর বাচ্চা কাচ্চা সবাইকে ফেলে আরেকজনের হাত ধরে চলে গেল। কত অদ্ভুত না? একটা কাজিনের প্রায় 4 বছরের সংসার ভালোই চলছিল, কোনো কারণ ছাড়াই সেদিন নাকি ওর হাজব্যান্ড ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মিশু অবাক হয়ে বলল, এমন কেন হয়? মেঘালয় বলল, বললাম শুধুমাত্র নিজের সুখের কথা ভাবা। মামি যদি স্বামী সন্তানদের উপর কেমন প্রভাব পড়বে সেটা ভাবতেন তাহলে কখনোই ওভাবে চলে যেতে পারতেন না। আর দুলাভাই যদি আপুর কথা চিন্তা করত, আর যদি ভাবত এই মহিলাকে এখন সবার কাছে কতটা লাঞ্ছিত হয়ে সমাজে থাকতে হবে, এসব পারিপার্শ্বিক ব্যাপারগুলো কেমন প্রভাবিত হবে সেটা চিন্তা করলে দুলাভাই কখনো ডিভোর্স দিত না আপুকে। যে বদলায় তার বিবেকবোধ কাজ করে না ঠিকভাবে, সে ভাবে আমি যা করছি সেটাই ঠিক। অবশ্য প্রত্যেকেই যার যার কাজ ঠিক মনে করে। তোমার দিক থেকে তোমার কাজটাই ঠিক, আমার দিক থেকে আমারটা ঠিক। মিশুর কান্না থেমে গেল। ও বলল, শুধুমাত্র নিজের কথা ভাবলে এমনই হয়। কিন্তু যে সম্পর্কে দুজনই পারিপার্শ্বিক সবকিছুই চিন্তা করে, সবকিছুই বুঝে, তবুও সেগুলো কেন আলাদা হয়? তারা কি জানেন না এরপর লোকজন কতটা সমালোচনা করবেন ওনাদের নিয়ে? সবকিছু জেনে বুঝেও কেন আলাদা হয় অনেকে? মেঘালয় হেসে বলল, পরিবর্তনের সূচনা যেখান থেকে শুরু সেখানেই যাও। শুরুতে কেউ না কেউ কিছু একটা নিয়ে ব্যস্ত হয়ে অপরজনের কথা না ভেবেই একটু একটু করে বদলে গেছে। অপরজন সহ্য করতে করতে আর পারছিল না। এরপর শুরু হয় ঝগড়া, কথা কাটাকাটি, মতের অমিল, একে অপরের উপর বিরক্ত হয়ে যাওয়া, তারপর বিচ্ছেদ। আজকাল মানুষগুলো বড্ড বেশি স্বার্থপর। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবাই যদি এভাবে ভাবত। তুমি দূরে গিয়ে যেমন আমাকে উপলব্ধি করার সুযোগ দিয়েছ, সবাই যদি এমন করত। হা হা হা, সবার তো ভালোবাসা একরকম না। তুমি আমাকে সত্যিই ভালোবাসতে বলে আমার শূন্যতা তোমাকে পুড়িয়েছে। যে আমাকে ভালোবাসবে না, আমি দূরে যাওয়া কেন, আমি মরে গেলেও তার বিন্দুমাত্র খারাপ লাগবে না। মিশু মেঘালয়কে জড়িয়ে ধরে বলল, আমি কিন্তু তোমাকে না পেলে পাগল হয়ে যেতাম। আচ্ছা, যদি আমি দূরে গিয়ে কোনো অ্যাক্সিডেন্টে মরে যেতাম? মিশু মেঘালয়ের মুখের উপর হাত রেখে বলল, ছি, এসব কেন বলো? আর কখনো বলবা না। তবে সত্যি সত্যি তুমি যদি কোথাও হারিয়ে যেতে, আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম। মেঘালয় আর নিজেকে আটকে রাখতে পারল না, জড়িয়ে ধরল মিশুকে। কতদিন পর মেঘের স্পর্শ পেয়ে অন্যরকম এক সুখ এসে স্পর্শ করে গেল মিশুকে। বাইরে বৃষ্টির তোড় বেড়েই চলেছে। অন্ধকারে অনেকক্ষণ একে অপরকে জোড়াজড়ি করে বসে রইল। তারপর মেঘালয় বলল, এবার রুমে যাও, অনেক রাত হয়েছে। আর তো মাত্র কটা দিন, তারপর আজীবন আমার বুকে মাথা রেখে ঘুমাবে। মেঘ, আমার মনে হচ্ছে আজকে সুখেই আমি মরে যাব। মেঘালয় আরেকবার মিশুকে বুকে চেপে ধরে বলল, আমাকে ছেড়ে কোথাও যাওয়ার ক্ষমতা তোর নেই, একমাত্র মৃত্যু ছাড়া। মিশুও স্বীকার করে সে কথা। ওর কান্নারা আজ বাঁধ ভেঙেছে যেন। কিছুতেই চোখের জল আটকাতে পারছে না, বুকটা ফেটে যেতে চাইছে। একদিকে মেঘালয়কে দূরে সরে যাওয়ার পর কাছে পাওয়ার আনন্দ, আরেকদিকে নিজের অনুশোচনায় দগ্ধ হওয়া। আনন্দ ও বিষণ্ণতা একসাথে কাজ করছে ভেতরে। ও মেঘালয়ের বুকের ভেতর ঢুকে যেতে চাইছে, বুকে মুখটা গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরছে ওকে। মেঘালয় ও মিশুর মাথাটা বুকে চেপে ধরে রেখেছে। আজ বাইরেও বৃষ্টির জলে জগতের সব পাপ আর অনুশোচনা যেন নির্বাসিত হয়ে যাচ্ছে। মিশু মাথা তুলে মেঘালয়ের মুখটা ধরে ওর নাকের সাথে নাক ঘষল। মেঘালয় ও হুট করেই যেন ছোট্ট বাচ্চা হয়ে গেছে, মিশুর সমস্ত চুল এলোমেলো করে দিল হাত দিয়ে।
দুজনে পাগলামি ও খুনসুটি করতে করতেই রাত পেরিয়ে ভোর হয়ে গেল। সকাল হওয়ার আগে আগে মিশু নিজের রুমে শুতে গেল। এত বেশি শান্তি লাগছে ভেতরে যা বলে বোঝানো সম্ভব না। ৮৬ দুটো দিন কেটে গেল ব্যস্ততায়। সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন। মেঘালয় সারাক্ষণ ব্যস্ত বিয়ের আয়োজনে সাহায্য করতে। অফিসেও গিয়ে বসতে হচ্ছে, এ কারণে মিশুর সাথে সারাদিন দেখাই হল না। রাত্রিবেলা অফিস থেকে বাসায় ফিরল মেঘালয়ে। মিশুর সাথে চোখাচোখি হতেই দুজনে খুব সুন্দর করে হাসল, কত প্রশান্তির ছাপ মিশে আছে সে হাসিতে। দুজনেই শুধু মনেমনে একটা কথাই ভাবল, এত সুন্দর করে ও কেন হাসে। এক টেবিলে বসে খাবার খেলেও দুজনাতে কথা হলো মাত্র দুবার। আর একে অপরের চোখের দিকে তাকিয়েই সব কথা সেরে নিচ্ছে। খাওয়া শেষ হবার পর কিছুক্ষণ আড্ডা চলল সবার মধ্যে। মেঘালয় পূর্ব সায়ান ও আরাফকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আজকে। ওরা সবসময় সব ধরনের সহযোগিতা করেছে মেঘ মিশুকে। আর সব ট্যুরের সাথী হয়ে ট্যুরগুলোকেও দারুণ আনন্দদায়ক করে তুলেছিল। ওদেরকে ছাড়া এই বিয়েটা যেন অপূর্ণই থেকে যেত। এদিকে নিখিল ও দুপুর খুব শান্ত অথচ সুখী এক দম্পতি হয়ে উঠেছে, যাদেরকে দেখলেই মনটা আনন্দে ভরে যায়। রৌদ্রময়ীর বিয়েটাও হয়তো আগামী মাসের মধ্যেই হয়ে যাবে পূর্বর সাথে। আর সায়ান ও আরাফ, দুই অভাগার আর প্রেম করা হয়ে উঠল না। ওরা এখনো মেঘালয়ের মিশুর মতো একটা মিশু খুঁজে ফেরে। জগতে আরেকটা মিশু যদি পাওয়া যেত। ওর বন্ধুরা সেই প্রথম থেকেই মিশুকে খুব বেশি আপন ভাবে। মিশু এমন একটা মেয়ে, যাকে আপন না ভেবে থাকাই যায় না। আড্ডা শেষে যে যার রুমে শুতে গেল। রিমিকার ব্যাপারটা শুনে মিশু প্রচণ্ড ক্ষেপে আছে মেঘালয়ের সাথে। দুজনে পাশাপাশি দুই রুমে শুয়ে শুয়ে ফোনে মেসেজিং করতে লাগল। রাত প্রায় ১টা বেজে গেছে। খানিকক্ষণ মেসেজে ঝগড়া চালিয়ে মেঘালয় লিখল, আজ খুব সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে বাইরে। সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল তো এখন আকাশ একদম ঝকঝকে। চাঁদের আলোয় গাছের পাতা চিকচিক করছে। মিশু রিপ্লাই দিল, জানালা দিয়ে বাইরে তাকালে শুধু বিল্ডিং চোখে পড়ে। তোমার শহরে জ্যোৎস্না দেখে একটুও মজা লাগে না। আচ্ছা, হানিমুনে কোথায় যাবা বলো? কোনো পাহাড়ের চূড়ায় বসে জ্যোৎস্না দেখতে চাও? পাহাড়ে না, গাজীপুরের কোনো এক জঙ্গলে বসে দেখব। ব্যবস্থা করা যায়? অবশ্যই যায়। মিশু, একটু সিঁড়ির কাছে আসবা? দেখব তোমায়। বড্ড দেখতে ইচ্ছে করছে। মিশু হেসে আচ্ছা লিখে পাঠাল। একটু আগেই দেখা হলো তবুও নাকি দেখতে ইচ্ছে করছে। ও দ্রুত রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে চলে আসল। মেঘালয় ও এসে আচমকা ওকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে সোজা ছাদে চলে গেল। মিশু ওর গলা জড়িয়ে ধরে বারবার বলছিল, আমি নাকি হাতির বাচ্চা? আলুর বস্তা? এই হাতির বাচ্চাটাকে কোলে নিয়ে অভ্যস্ত হয়ে গেছি যে। তুই আমার অভ্যেস না? মিশু ক্ষেপে গিয়ে দুটো কিল বসালো মেঘালয়ের বুকে। মেঘালয় ছাদে গিয়ে মিশুকে দোলনায় বসিয়ে দিল। মিশু অবাক হয়ে বলল, ছাদের উপর দোলনা আছে? আমি জানতামই না। এ বাড়ির ছাদে কখনো উঠিনি আমি। সারপ্রাইজড? অবশ্যই। চাঁদের আলোয় ছাদটাকে অসম্ভব সুন্দর লাগছে মেঘ। আকাশের দিকে তাকাও। মিশু আকাশের দিকে তাকানো মাত্রই দেখল ঝিকঝিক করা আকাশে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা। সাদা সাদা মেঘ দারুণ লুকোচুরি খেলছে চাঁদের সাথে। এক্ষুনি ঢেকে দিচ্ছে চাঁদকে, আবার এক্ষুনি মেঘের ফাঁক ফোকর দিয়েই উকি দিচ্ছে চাঁদ। ও মেঘালয়ের বুক পকেট খামচে ধরে বলল, তুই আমার। আজীবন আমার থাকবি তো? মেঘালয় হেসে বলল, পাগলিটা।
দোলনায় বসে মিশু মেঘালয়ের কাঁধে মাথা রেখে জ্যোৎস্না উপভোগ করল। সুখে ভেসে যেতে ইচ্ছে করছে ওর। আগামীকাল ওদের গায়ে হলুদ, রাতে বিয়ে আর পরশু বৌভাত। ইস, এত সুখ সুখ লাগছে। মেঘালয় বলল, মিশু পাগলি, জল জঙ্গলের কাব্য নামে একটা জায়গা আছে। জ্যোৎস্না উপভোগের জন্য দারুণ একটা জায়গা। বিলের উপর টংঘরে বসে বসে দুজনে আঙুলে আঙুল রেখে জ্যোৎস্না দেখব। চাঁদের আলোয় বিলের জল চিকচিক করবে। কেমন হবে বলো তো, মাঝরাতে বিলের মাঝখানে নৌকায় শুয়ে চাঁদ দেখতে? তুমি আমার বুকে পিঠ ঠেকিয়ে শুয়ে দুজনে একই সাথে আকাশের দিকে তাকিয়ে থাকব। শিরশিরে বাতাস লাগবে গায়ে, নৌকা থেকে যেদিকে তাকাবা শুধু জল আর জল। মাঝে মাঝে রাতের নির্জনতা গ্রাস করবে পুরো জঙ্গলটাকে। আকাশে থাকবে পূর্ণিমার চাঁদ আর মেঘের লুকোচুরি। এদিকে নৌকায় তুমিও আমার বুকে মুখ গুজে লজ্জার লুকোচুরি খেলবা। মিশু উত্তেজনায় উচ্ছ্বসিত হয়ে বলল, ইস, এমনভাবে বললে সুখে পাগল হয়ে যেতে ইচ্ছে করে মেঘমনি। জল জঙ্গলের কাব্য? উফফ, কবে নিয়ে যাবা আমায়? কালকে রাতে আমাদের বাসর, পরশু বৌভাত। তার পরের দিন যেতে হবে। মেঘমনি, আমাদের কতবার বাসর আর হানিমুন হবে বলো তো? কথাটা বলতে বলতে মিশু মেঘালয়ের বুকে মুখ গুজে দিতে লাগল লজ্জায়। মেঘালয় বলল, আমাদের প্রত্যেকটা দিনই প্রেমের সূচনা, প্রত্যেকটা রাতি বাসর, প্রত্যেকটা পূর্ণিমাই মধুচন্দ্রিমা। মিশু হেসে বলল, আর প্রত্যেকটা টুরি হানিমুন, এটা বাদ রাখলা কেন? হা হা হা, পাগলি, তুই বদলে গিয়ে আমাকে কষ্ট দিয়েছিস জানিস? প্লিজ মেঘমনি, আর ওই কথা তুলো না। ওটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আমি তোমার মিশু পাগলি, শুধু তোমার তোমার তোমার। আর আমি বুঝি তোমার মেঘ পাগলা? উহুম, আমি মেঘালয়া আর তুমি মেঘালয়ে। ইস, বললেই হলো। তোমার যা হাইট, আমার পাশে দাঁড়ালে মনে হয় বিদ্যুতের খাম্বার পাশে বনমানুষ দাঁড়িয়ে আছো। মিশু খেপে গিয়ে বলল, বারে এতদিন পর আমার হাইট নিয়ে কথা বললা? আমায় কে বিয়ে করতে বলছে শুনি? যাও সরো ওইদিকে। মেঘালয় উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উপক্রম হতেই মিশু পিছন দিক থেকে ওর শার্ট খামচে ধরে বলল, এখন থেকে প্রত্যেকটা সেকেন্ড আমার সাথে থাকতে হবে। এই বলে রাখলাম। একটু দূরে গেলেই ঠুস করে টেনে ধরে ঠাস করে চড় মেরে ক্যাক করে গলাটা টিপে ধরে টুক করে মেরে ফেলব। মেঘালয় হো হো করে হেসে উঠল। হাসি যেন আর থামতেই চায় না। আকাশ, মেঘ, চন্দ্র সবাই যেন মেঘালয়ের সাথে হাসিতে যোগ দিয়েছে। ও হেসেই চলেছে। মিশু ওর বুকে মাথা গুজে দিয়ে দুহাতে ঝাপটে ধরে রইল। 87। মেঘালয় নিজের বিয়ে করা বউকে আরও একবার বিয়ে করল। মজার ব্যাপার হচ্ছে আজকের তারিখেই ওদের বিয়ে হয়েছিল, শুধুমাত্র 1 মাসের পার্থক্য। আগামী মাসের একই দিনে ওদের প্রথম বিবাহবার্ষিকী। ব্যাপারটা এমন যে, আগের মাসের এই দিনে প্রথম বিবাহবার্ষিকী আর পরের মাসের এই দিনে দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিয়ে পড়ানোর পর সব বন্ধু বান্ধবী মিলে প্রচুর হাসাহাসি চলছিল এসব নিয়ে। বিয়ের 1 মাস পরেই ওরা বিবাহবার্ষিকী পালন করবে, যদিও মেঘালয়ের বন্ধুরা ছাড়া আর কেউই সেটা বুঝবেও না। মেঘালয় জল জঙ্গলের কাব্য জায়গাটায় যাবে শুনে ওর বন্ধুরাও জেদ ধরল যাওয়ার জন্য। তবে এবার ওরাই সবাই মিলে মেঘালয় ও মিশুর সম্পূর্ণ ব্যয় বহন করবে। বিলের ধারে টংঘরে বসে কয়েক প্রকার পিঠা আর দেশি খাবার খেতে চাইলে সেখানে তো যেতেই হবে। আর রাত্রিবেলা নৌকায় শুয়ে জ্যোৎস্না বিলাস তো কোনোভাবে মিস করাই যাবে না। মেঘালয়কে বুকে জড়িয়ে ধরে ওরা আরেকবার শুভেচ্ছা জানালো বিয়ের। যদিও বিয়েটা অনেক আগেই হয়ে গিয়েছে, তবুও আজকে সামাজিকভাবে স্বীকৃতি পেল। এতদিন বিয়েটা গোপন রাখার মতো ক্ষমতা শুধুমাত্র মেঘালয়েরই আছে। বন্ধুরা ওকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে গেল।
মেঘালয় বিছানার কাছে আসতেই মিশু মাথার ঘোমটাটা এমনভাবে খুলে ফেলল যে মেঘালয় ভয় পেয়ে গেল। মিশু মুখটা বিকৃত করে বলল, আজকে যা গরম, যা দেখছি তাই হট লাগছে। মেঘালয় হাসিতে ফেটে পড়ল। ওর ডায়ালগ ওকেই শোনানো হচ্ছে। মেঘালয় পা দুটো বিছানায় এলিয়ে দিয়ে বলল, বউ, আমার পা টিপ্পা দেও। 1 বছর আমি তোমার সেবা করছি, আজ তুমি আমার সেবা করো। মিশু খিলখিল করে হাসতে হাসতে মেঘালয়ের পা টিপে দিতে শুরু করল। মিনিট 2 পরেই মেঘালয় মিশুকে বুকে টেনে নিয়ে বলল, পাগলি বউ আমার। বুকে কান পেতে শোনত। মিশু ওর বুকে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করল। মেঘালয় বুকে চেপে ধরে রইল ওর মাথাটা। বলল, কিছু শুনতে পাও? হুম। প্রতিটা স্পন্দন বলছে, ভালোবাসি মিশু। আর আমি তোমাকে বুকে চেপে ধরে কি অনুভব করছি জানো? মিশু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি? মেঘালয় বলল, এক স্বর্গীয় সুখানুভূতি। মিশু হাতের বাঁধন আলগা করে দিয়ে মেঘের বুকে মুখ লুকিয়ে বলল, নেশা ধরে যাচ্ছে। কেমন যেন ঘোর ঘোর লাগছে। সত্যি এ যেন অন্যরকম অনুভূতি। দুজন সুখী মানুষ একে অপরকে জোড়াজড়ি করে বসে রইল চোখ বন্ধ করে। কিন্তু কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। কেবলই মনে হচ্ছে দুজনে শুয়ে আছে নৌকায়। চারিদিকে জল আর জল, চাঁদের আলোয় চিকচিক করছে জলের তরঙ্গ। শাপলা, পদ্মরাও লজ্জায় রাঙা হয়ে উঠছে এই জ্যোৎস্না রাতে ওদের প্রেম দেখে। রাতের নির্জনতা ঘন হয়ে নেমে এসেছে চারিদিকে। দুজনে মুগ্ধ হয়ে আকাশ আর চাঁদ দেখতে দেখতে আবেশে চোখ বুজে এসেছে। একে অপরকে বুকে জড়িয়ে এখন শুধুই প্রশান্তি আর অনুভব করছে মায়াবী জ্যোৎস্নায় এই স্বর্গীয় সুখের অনুভূতি। সমাপ্ত।